ছবি হয়ে গেছে, ডাবিং বাকি শুধু। আপনি এটা আমি বারবার বলছি যে ওকে তো মেইন নায়ক চরিত্রদের ছবি চলবে না। বারবার বলছি আপনাকে। তো যাই হোক আ আল্লাহ পাক যা করে আমার টাকা দিতে হবে শুধু এখন। আমি যদি বেঁচে থাকি আমার টাকা দিবে। টাকা না দিলে কি আপনি মামলা করবেন? তা তো অবশ্যই 100%, 100%। হয়তো বলছে ওর সাথে। এটা আমি সবার সামনে ও বলতে মানে চেষ্টা ও তো করছি। একটা মেয়ে। আমার তো ২ টা মেয়ে আছে। আমি একদম আমার ২ টা মেয়ের চেয়ে বেশি আমার ছেলের বউকে ভালোবাসি। পৃথিবী জানুক না জানুক আল্লাহ পাক জানে। আমার ২ টা মেয়ের চেয়ে আমি আমার ছেলের বউকে বেশি ভালোবাসি। ঠিক আছে? আমি মেয়েদেরকে সবসময় ভালোবাসি। কারণ আমার মেয়ে বড় মেয়েটা আমার কাছে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে। ঠিক আছে? সো আমি মেয়ে জাতিটাকে ভালোবাসি। আমি একদিন মার খেয়ে কাঁদতে কাঁদতে বলতেছিলাম, তখন আমার কান্না শুনে আপাও কান্না করে দিছিল এবং বলতেছিল যে ও কেন এত অবিচার করতেছে, কেন এত অমানুষের মতো কাজ করতেছে, রাসেলের জন্য তুমি কেন পড়ে আছো, ও তুমি ও রাসেলের আমার জন্য ছেড়ে বাসায় দাও। যে এত কান্না করছে না, আমি ১ম ওরে কতক্ষণ বকা দিলাম। যে বাল ছেড়ে তুমি সংসার করতেছ তুমি ছেড়ে দিতে পারো না। এত ভালোবাসার দরকারটা কি? ওকে বকাটা লাগবে যে একটা মেয়ে মানুষ ভালোবাসা ওর আগের ছবি যেগুলো আমি মাঝে, মাঝে দেখি এখন। মানে আমার একটা মায়া হয়ে গেছে ওর প্রতি। আমি ওর Facebook এ জীবনে ঢুকি নাই কিন্তু। ইদানিং ঢুকতেছি। ওর আগের ছবিগুলি দেখলে আমার নিজেরই ভিতর দহন হয় যে আল্লাহ এত একটা সুন্দর মেয়ে, এত স্মার্ট একটা মেয়ে, এত সুন্দর করে সে যে যদি থাকতো সেই মেয়েটা আজকে কি অবস্থা তার? তার চেহারাটা কি দেখতেই মলিন লাগে। তাই না? সো মেয়েদের উপরে কিন্তু যারা অত্যাচার করে আল্লাহ পাক লানত করছে। আল্লাহ পাক বলছে, "তোমরা কখনো মেয়ে জাতিকে অত্যাচার করবা না। অত্যাচার করবা না।" এখন রাসেল মিয়ার এখন কি হবে? রাসেল মিয়ার কি হবে? রাসেল মিয়ার আল্লাহ পাক যা করবে, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। এটা আমি বিলিভ করি। কারণ আমার 14 জেনারেশনে কেউ কোনদিন জেলে যায় না, আমি জেলে গেছি। তার মানে গাছের পাতা ছাড়া মানে এটা আমি বলি যে আল্লাহ পাকের উছিলা ছাড়া কোনো কিছু হবে না। আমরা শেষ করার আগে জানতে চাই যে গড মাদার এর নামটা একটু বলে দে। কারণ আমাকে অনেক না, তোমরাই কারণ- টর্চার করবে না, না, সাংবাদিকরা। আমি বলি এখন আপা ছাড়া অনেক আছে। আপাকে তো মিসইউজ আমি কি গড মাদার? দাঁড়াও, তানি যে আপনি কিন্তু কথা বলছেন। শেষ করতে দেয় না। আচ্ছা বসাপা আপা তোমরা হচ্ছে, আমি আর আমি বলি, বলবো না, আমি কথা আপা বলবো না। বোন হিসেবে তাকে স্নেহ করছে, সে সেটার মিসইউজ করছে। এক এখন কথায় যদি আবার শেষ। ফেরত আসে, এখন ও যদি আবার ফেরত আসে, সে আবার নিবে কিনা? এটা আপার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমার না। দিস ইজ নট মাই ডিল। এটা এটা আপার চয়েস। না, না, এই বিষয়ে আমি একটু বলতে চাই। আজকে হেলেনা আপা বলেছে যে আমার এত টাকার সিনেমা, আমি বলতেছি যে এত টাকা সিনেমা সেটা ডাবিং বাকি আছে, সেটা তার যেটা ওকে দিয়ে করাতে পারে। বয়সটা তো অরিজিনাল মানুষ যদি দেয় তাহলে সেটা ভালো। এই জন্য হয়তোবা তাকে সিনেমার জন্য কাজের হয়তো জন্য দরকার। হয়তো আপনি কথা লাগবে। বলেন। সিনেমার জন্য দরকারে আমি বাইর করব না। আমার টাকা বাইর নাই। করবেন আমি না, বারবার কিন্তু বলতেছি আজকে- আমার ওকে বাইর করার জন্য যে টাকা সেই টাকা দিয়ে আমার একটা মামলার হ্যাঁ। হেয়ারিং হবে। আমার প্রত্যেক মামলার হেয়ারিং অনেক টাকা লাগে। সো ও যদি বের হয়ে আসে ও ওকে বেরোতে minimum 50 লাখ টাকা লাগে। আরে ভাই, বলতে পারেন। 50 লাখ টাকা লাগুক আর এমন হইতে পারে সে ফ্রিতে বাই হইতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের আল্লাহ পাক জানে। আচ্ছা অদ্ভুত প্রশ্ন এগুলি এই টাইপের প্রশ্ন আসলে লাইভে করা উচিত না। আমি যেটা বলবো যে আমি কাজের জন্য কাজ ছাড়া কারোর সাথে সম্পর্ক করি না। আমি হচ্ছে একজন নীতি নির্ধারকের মালিক আল্লাহ। আমি কাজ ছাড়া আমার সারাউন্ডিং আমার বডিগার্ড ড্রাইভার ম্যানেজার সবাই জানে পিএসএ পেজ যে আমি কাজ ছাড়া একটা হ্যালো বলি না। ঠিক আছে? আমি আননোন নাম্বার ধরি না। আমি যাদের নাম্বার সেট তাদের নাম্বারই ধরি। সো আমার কাজের জন্য যদি রাসেল বের হওয়ার পরে বলে যে ছবি একটা নাটকের জন্য তো 15টা 10টা না 15টা নাটক লিখছে না? 10টা নাটক লিখছিল। লিখছে আছে আপার জন্য 10টা নাটক লিখছিল বলছে। ওর আগেও অনেক নাটক বানাইছে। ওগুলি ভালো ভিউ হইছে। তখন আমার পেজটা মনিটাইজ ছিল না। যাই হোক ও নাটক ও হচ্ছে কি আসলে মানে ওই অভিনয়ের প্রতি তার একটা নেশা, আক্রোশ। একটা বলে না যে যেমন আমাকে এত যে বকা দেয়, আমার হাসব্যান্ড বলে তুমি সব বন্ধ করে দাও, জয়যাত্রা বন্ধ করে দাও। তুমি তোমার যে কোটি, কোটি টাকা জয়যাত্রা গেছে সেই টাকা দিয়ে তুমি সারা বিশ্ব ঘুরতে পারবা। বাট এটা তো আমার নেশা, ওটা আমার হাসব্যান্ড বুঝে না। ওই রাসেলের এটা একটা আক্রোশ, নেশা। ও সিনেমা অভিনয় করবে, নাটকে অভিনয় করবে, যাকে পেয়ে তাকে দিয়ে নাটক বানাবে, যাকে পেয়ে তাকে দিয়ে সিনেমা বানাবে। এটা আমার বিবেচনা আর কি। আমি এটা মনে করতেছি যে ওর এটা নেশা। ও বের হলে কি হবে সেটা আল্লাহ পাক জানে। তবে আমার যে সিনেমা সেই টাকাটা রাসেলকে দিতে হবে। আপনি রিটার্ন নিচ্ছেন। আমার ছবি বিক্রি করে আমাকে টাকা দিতে হবে। ও মা, এটা তো কন্ডিশনে ছিল। এটা কন্ডিশনে ছিল। আমি একটু জানতে চাচ্ছি আসলে মানে পুরাটা না, মানে একটু আগে পিছনে বলে আপনার ছবিটা আসলে কত টাকা খরচ? অনেক বড় বাজেট। এটা ছবি দেখলে বলতে পারবা তোমরা যে কত টাকা বাজেট হয়েছিল আসলে। এটা সব কথা সবসময় বলতে হয় না। আমি যদি ওকে একটা গিফট দেন কি বলবো এটার দাম 5 টাকা দেখো। আপা, একটু যদি রিলেটেড আপনি একটা দিতে চাইলে দিবেন, না হলে আপনি দিবেন, সমস্যা নাই। আপনি কি ধরেন ভাইয়ারের সিনেমা যখন সেখানে পীরজাদারে বাদ দেওয়া হয়েছে রাসেল মিয়ার কারণে।
এটা কি এই সিনেমা সরি যে সিনেমাটা হচ্ছে পিপলাদারে বাদ দেওয়া হয়েছে মানে রাসেল মিয়ার কথাটা এটা কথা না আমি তো আমার সারাউন্ডিং এ যারা ছিল সবার আরমানটা আমার পরিচিত, তো সবার নাম আমি দিয়েছি ডিরেক্টরকে। আর সবার আগে দিয়েছি আমি পীরজাদা হারুন ভাইয়ের নামটা, কারণ পীরজাদা হারুন ভাই আমাকে অনেক স্নেহ করেন, অনেক। উনি একমাত্র আমাকে আমার জন্য প্রতিবাদ করেছিলেন যে সিস্টার হেলেন একজন সিস্টার হেলেন, সে একটা কুমিল্লার গর্ব, বা মানে আমাকে সাপোর্ট করেছে। যে আমার কথা হচ্ছে আমি যখন বিপদগ্রস্ত, যখন আমাকে কেউ আপা বলবে সেটাই কিন্তু আমি মনে রাখবো, ঠিক আছে? সো পীরজাদা হারুন ভাইয়ের নাম আমি দিয়েছি। হারুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তো পরে উনি বললো যে আমাকে 12 দিনের শিডিউল দিয়ে আমাকে তো ডাকে নাই, একদিন গেছে শুধু। তো বললো, আমি বললাম কেন ভাই, এটা কেন হলো? তো উনি বললো যে আমি রাসেলকে বলছিলাম যে দেখো তুমি কিন্তু হেলেনার টাকা নষ্ট করো না, কারণ হেলেনার অনেক কষ্টের টাকা, মেয়েটা কিন্তু নির্যাতিত নিপীড়িত, তুমি হেলেনার টাকা নষ্ট। পীরজাদা হারুন ভাই আমাকে অনেক অনেক বেশি স্নেহ করেন সত্যিকার অর্থে, এবং আমাকে তুমি করে বলে যে হেলেনা তোমার টাকা যদি কেউ নষ্ট করে এটা কিন্তু ছাড় পাবে না। তো রাসেলকে বলছে রাসেল তুমি হেলেনার টাকা এইভাবে নষ্ট করো না, একটা ভালো নায়ক নায়িকা নাও, তাকে নিচে নায়িকা মানে কেউ না কেউ ওর সাথে অভিনয় করবে না। আমি এখন শুনতেছি, আমি বলবো না কে বলছে, জলি লাস্টে অভিনয় করছে, তাও বিগ বাজেটই নিচ্ছে, সে ভালো বাজেট নিচ্ছে, খারাপ নিয়ে নেই। সো সেই ক্ষেত্রে তোমাকে তো কালকে ফোন করছিল জলি না, আমি টাকা পাঠাই দিচ্ছি আজকে, কারণ আমি এসব কারণ দিতে পারি আপা না। কয়েকবার টাকা দিছে, এখন রাসেল যেহেতু অ্যারেস্ট, জলি আপু কি করবে বুঝতেছে না। তো জলি আপু আমাকে বলছে বর্ষা আপু প্লিজ কেমনে টাকাটা পাবো, জলি আপুর বোনটা অসুস্থ, আসলে তো একটা আর্টিস্ট পেমেন্ট এতদিন আটকে থাকে, 4 মাস হয়ে গেছে। পরে আমি আপাকে বললাম, আপা বললো আমি তো দিয়ে দিছি, আচ্ছা দাঁড়াও আমি আমার ম্যানেজারে দিয়ে বা ইয়ে দিয়ে আমি পাঠিয়ে দিছি টাকা। পরে আপা পাঠিয়ে দিচ্ছে টাকাটা, এটুকু শুনছি। আপা আমরা শেষ করব, শেষ করার আগে একটা তবে আমি একটা কথা বলি স্পষ্ট করে, আপনারা সেই ছোট থেকে, আপনারা মানে সিনিয়ররা ছোট থেকে আমাকে দেখছে আমি এই ইন্ডাস্ট্রিতে কি ছিলাম, কি আছি, কি ইনশাল্লাহ থাকবো যতদিন বেঁচে আছি। কিন্তু রাসেল মিয়া চলচ্চিত্রের নেশায় কেউ প্রতারণা করবে এটা কিন্তু হতে পারে না, কেউ ক্রিমিনালি করবে এটা হইতে পারে না, আমার মতো মেয়েকে জিম্মি করে ফেলবে কোরআনের কাছে এটা কিন্তু হইতে পারে না। আমাকে পুরো জিম্মি করে ফেলছিল, এবং আমি লিটারালি পুরো জিম্মি ছিলাম। আমার কষ্টে আমি চিৎকার করে কাঁদছি, ওই জায়নামাজে পড়ে চিৎকার করে কাঁদছি, এবং আমি চিৎকার করে কাঁদছি শুধু আপাকে ভয়েস মেসেজ দিয়ে অথবা কল দিয়ে, কারণ আমার হাতে ও কোনো অপশন রাখে নাই, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। এই যে প্রতারণার ফাঁদ পেতে শিল্পী হওয়ার যে ধান্দা, এটা যেন না হয় এই আমাদের ইন্ডাস্ট্রিতে, এক। আর দ্বিতীয় হচ্ছে স্পষ্ট করে বলছি, রাসেল মিয়া বের হওয়ার পরে এই সিনেমার জন্য আমি আপাকেও বলছি যে এই সিনেমার জন্য প্রমোশনে যা লাগে আমি করবো, তুমি টেনশন করো না, ডাবিং অন্যকে দিয়ে করাও। কিন্তু এই রাসেল মিয়া যে কিনা আপার নাম বিক্রি করে, আপাকে আমি শ্রদ্ধা করি, আমার দ্বারা তার কখনো কোনো ক্ষতি হবে না। আর যদি মানে সে যদি করে এটা তো আল্লাহ জানে, কিন্তু আমার দ্বারা, আমি বারবার বলছি, বারংবার বলছি, আমার দ্বারা কোনোদিন আপার 1% ক্ষতি হবে না। বিকজ সে, আমি যখন কাঁদছি সে আমার চোখ মুছে দিছে, আমাকে মুখে তুলে খাওয়াই দিছে, এবং আমি যখন কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, আমার মারতেছে, আমার জিম্মি করে ফেলছে, তখন এই মানুষের সাথে আমি শেয়ার করছি। তো তার জায়গাটা আমার কাছে ভাই অন্যরকম। কিন্তু রাসেল মিয়া যদি আপার সান্নিধ্যে আবার যায়, তখন আমি বর্ষা কিন্তু আপার কাছ থেকে অনেক দূরে সরে যাব, মনের কষ্টে, যে এরকম ক্রিমিনালকে আপা জায়গা দিচ্ছে। আপা নিজে দেখলো একটা নির্যাতন হলো তার কাছের একটা বোন, যে বোনটাকে বিয়ের পর থেকে তো তার কাছের বেশি হয়েছি, বিশেষ করে গত 2 মাসে। তো এত কাছের একটা মানুষকে নির্যাতন করলো, নিজ চোখে দেখলো। যদি আপা রাসেলকে আবারও সেই আগের রাসেল মিয়া হিসেবেই নেয়, তাহলে হয়তো আমার মনের কষ্টে আমি আপার থেকে দূরে চলে যাব, কিন্তু আপার প্রতি আমার কোনো অবজেকশনও থাকবে না, এবং আমি কোনো ধরনের থাকে না, আমার দ্বারা আপার 1% কোনো ক্ষতিও হবে না। এবং আমি লাইভে যারাই আমাকে কমেন্টস করছে হেলেনা জাহাঙ্গীর, আমি বলছি না, উল্টা আপা আমার মিউচুয়াল করার 100% ট্রাই করছে, আমার চোখে দেখা, বাকি তো আল্লাহ জানে। আমরা তো মানুষের ভিতরে পড়তে পারতাম না, তাহলে তো রাসেল মিয়া কি পড়তে পারতাম। থ্যাংক ইউ। তবে হ্যাঁ, রাসেল আমাকে বারবার একা দেখা করতে চাইছিল, আমি কখনো অ্যালাউ করিনি, কারণ আমি এই হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা আমি জানি তো, বুঝি তো। আমাকে বলছে আপা আপনার সাথে কথা আছে, আপনার সাথে দেখা করবো, আপনার সাথে কথা আছে, দেখা করবো। ইভেন তো যখন আমি টাকা পেমেন্ট করছি ওকে নিয়ে আসতে বলছি, বুঝছো না তুমি? তোমার সামনে তো রাখি গেল যে 2 বার হইতে গেছে, না একবার যাই নাই, 2বার একবার গেছে, গেছে। বাসায় গেছে একবার, আরেকবার হচ্ছে ইয়াতে ওই যে তুমি আমাকে আন্টি দিলা, ওই দিন হ্যাঁ। তো একটা পেমেন্ট করলা হ্যাঁ। সিনেমার, আরেকটা পেমেন্ট যেদিন করছো ওই দিন দেশের আন্দোলন ছিল, হুম, ও একা গেল, আমি গেলাম না, রাকিবারও গেছে। হ্যাঁ। তো যাই হোক, আমি ওকে অ্যালাউ করি নাই, এবং রাকিবের সামনে যেহেতু উনি একজন ডিরেক্টর, ওনার সামনে করে সব কথা বলি নাই, আমি বলতে চাইছিলাম, আমাকে ইশারা দিছে। আমি কারো পক্ষে না ভাই, ও আমাকে বোন ডাকে, রাসেল আমাকে বোন ডাকে, আমি ন্যায়ের পক্ষে কাজ করবো, সবসময় ন্যায়ের পক্ষে বলেছি, ন্যায়ের পক্ষেই থাকবো। আমি বারবারই বলছি, আমাকে বিয়েতে দাওয়াত দিছে, আমি আসছি,
বিয়েতে দাওয়াত দিয়ে যদি কেউ কেন তাহলে যাবে কি আবার জায়গা কেন দিবেন কিনা? ও তো আমার সাথে অন্যায় করে বাইরে না জায়গাটা দিবেন নো কিনা? নো 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 ও আমার সাথে অন্যায় করে ও অন্যায় করছে ওর সাথে ওকে মাপতে হবে আমার কাছে মাপতে আর কিছু নাই আমি রাসেল মিয়াকে তো জায়গা দিব না আর এরপরে যদি বের হয়ে আপনার নাম প্রচার করে বা বিভিন্ন জায়গায় তবে হ্যাঁ তখন সে যখন আইনি সিনেমা হওয়ার পরে আমাকে এফডিসি থেকে শত ফোন আসছে যে আপনি এটা কি করেন ওকে কেন নায়ক বানাইছেন আমি বলছি এটা কেন হলো আমি জানি না আমি বারবার বলছি ডিরেক্টর আমাকে চোখে ধোলাসা করছে আজকে আমি ডিরেক্টর অনেক বলছি যে আপনি কিন্তু অন্যায় করছেন আমি কিছু বলবো না যেহেতু ছবি হয়ে গেছে ডাবিং বাকি শুধু আপনি বারবার বলছি যে ওকে তো মেইন নায়ক চরিত্রদের ছবি চলবে না বারবার বলছি আপনাকে